নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে ব্যোমকেশ বক্সির কোনো গল্প, এবং যে ব্যোমকেশ চরিত্রটিকে তৈরি করেছেন অসাধারণভাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমরা পরিবেশন করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লোহার বিস্কুট, এই অসাধারণ একটা রহস্যময় গল্প, যে গল্পের কিন্তু সত্যানুসন্ধান করবে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। তো এই গল্পে আজকে আমি কথক এবং সূত্রধর সুন্দর, তার সঙ্গে সঙ্গে এই গল্পে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন। কমলবাবুর কণ্ঠে আছেন অরিন্দম ঘোষ। ব্যোমকেশ বক্সি অর্থাৎ সত্যানুসন্ধানী ব্যোমকেশ বক্সির কণ্ঠে রয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়। অক্ষয় মণ্ডলের কণ্ঠে রয়েছেন সৌরভ ঘোষ। দারোগা বাবু অর্থাৎ রাখাল সরকারের কণ্ঠে রয়েছেন সাগর সরকার, এবং ব্যোমকেশ বক্সি পত্নী সত্যবতীর কণ্ঠে রয়েছে সৌমিতা পারিয়াল ভট্টাচার্য। এছাড়াও অপরিচিত পুরুষ এবং খুকুর চরিত্রে আছি আমি অর্থাৎ সুন্দর। তো চলুন আর বিশেষ দেরি না করে আজকে গোয়েন্দা গল্প আমরা শুনে নিই, ব্যোমকেশ বক্সির সত্যানুসন্ধানী গল্প লোহার বিস্কুট। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। কমলবাবু বললেন, আমি পাড়াতেই থাকি, হিন্দুস্তান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছা হয়েছে, কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোই আলাপটা করে নিই। আমার জীবনে একটা ছোট সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বলল, বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখদর্শন করিনি। গ্রীষ্মের একটি রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি নাড়ু গোপালের মতো, কিন্তু মুখের ভাব চটপটে বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম কমলকৃষ্ণ দাস। কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি। কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম জানেন, কোথাও বাসা খুঁজে পায় না। শেষ পর্যন্ত একটা লোক তার বাড়ির নিচের তলায় একটা ঘর দেখে দিল। ফ্যামিলি আনা হলো না, স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাসায় এসে উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটি দোতলা, নিচের তলায় দুটো ঘর, ওপরে দুটি। যাতায়াতের রাস্তাটা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলায় একলা থাকেন, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কি কাজ করে তা বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প করত, কিন্তু আমাকে কোনোদিন দোতলায় ডাকতো না। পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা খাতা চালু ছিল। সে যাই হোক, এইভাবে মাস তিনেক কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধু বাড়িতে একটা নেমন্তন্ন ছিল রাত্রে। ফিরতে রাত হয়ে গেল। বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে। তার পায়ের দুপাশে দুটি সুটকেস। আমি বললাম, এ কি, এত রাত্রে কোথায় চললেন? আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হকচকিয়ে গেল। তারপর সুটকেস দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। একটু গাঢ় গলায় বলল, কমলবাবু, আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। আমি দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। বললাম, সে কি, কোথায় যাচ্ছেন? তার মুখের হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, অনেক দূর, আচ্ছা চলি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম।
সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো, তারপর ফিরে এসে বলল, কমলবাবু, আপনি সজ্জন, ব্যাংকে চাকরি করেন। আপনাকে একটা কথা বলে যাই, 7 দিনের মধ্যে আমি যদি ফিরে না আসি, আপনি আমার পুরো বাড়িটা দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 150 টাকা ভাড়া আমার খাতায় জমা দেবেন। আচ্ছা। অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো, অক্ষয় মণ্ডল তো তার দৌড়ের চাবি আমাকে দিয়ে যায়নি। সে যাই হোক, আজ তো বাড়িটা পাওয়া যেতে এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল। মনে হলো অক্ষয় মণ্ডল অবস্থ যাত্রা করেছে, আর শীঘ্রই ফিরবে না। পরদিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম, সংসার গুটিয়ে তৈরি থাকো, বাসা পাওয়ার সম্ভাবনা আছে। আশায় আশায় 2 দিন কেটে গেল। 3 দিনের দিন গন্ধ বেরোতে আরম্ভ করলো, বিকট গন্ধ, ঠিক মরা পচা গন্ধ। গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয়, সেই রকম গন্ধ আসছে। তখন আমার সন্দেহ হলো, পুলিশে খবর দিলাম। পুলিশ এসে তালা ভেঙে ওপরে উঠল। আমিও সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি বিভৎস কাণ্ড। ঘরের মেঝের ওপরে একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সে রাত্রে আমি যখন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে। তারপর তার দামি জিনিসপত্র, টাকা কড়ি সুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে। দেখতে দেখতে তখন এক পাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলো। দারোগাবাবু আমাকে জেরা করলেন। তারপর খানা তল্লাশি আরম্ভ হলো। নিরপেক্ষ সাক্ষী হিসাবে পাড়ার একটি ভদ্রলোক আর আমি সঙ্গে রইলাম। খানা তল্লাশি কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না। কেবল একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। ওই সিগারেটের প্যাকেটের রূপলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়ার থাকে, অনেকটা সেই রকমই লম্বাটে ধরনের তবক, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার অভ্যন্তরভাগ শূন্য। দারোগাবাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে সেটা বোঝা গেল না। যাই হোক, সেই দিনকার মতো তদন্ত শেষ হলো। পুলিশও চলে গেল। আমার মনে কিন্তু অস্বস্তি লেগেই রইল। 3-4 দিন পর থানায় গেলাম। সেখানে গিয়ে খবর পেলাম, মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং। দাগি আসামি ছিল, মাদকদ্রব্য এবং সোনার উপর চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানি না। অক্ষয় মণ্ডলের নামে হুলিয়া জারিও হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কর্পূরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি তো? তখন দারোগাবাবু বললেন, সচ্ছন্দে, আসামি যখন ফেরার আগে আপনাকে বাড়ির হেফাজতে রেখে গেছে, তখন আপনি থাকবেন বই কি। তবে একটা কথা, যদি আসামি সারা শব্দ পান, তৎক্ষণাৎ থানায় খবর দেবেন। তারপর বছরখানেক ভারী আরামে কেটেছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম। সারাটা বাড়ি দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি। বাড়ি ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই। তার টেবিল, চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি, বাক্স, কাবাডে হাত দিই না। পুলিশ খানা তল্লাশ করার পর যেমনটি ছিল তেমনই আছে। হঠাৎ মাস 2 আগে একটা ফ্যাসাদ উপস্থিত হলো। সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি, একজন অপরিচিত লোক এলো। সঙ্গে তার সঙ্গে একটা স্ত্রী লোক। ভদ্রলোক না, ভদ্র শ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ। স্ত্রীলোকটিও সদবা। পুরুষ স্ত্রীলোকটির দিকে আঙুল দেখিয়ে বলল, এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই। এতদিন আমি ওকে পুষেছি, কিন্তু আর আমার পোষবার মতো ক্ষমতা নেই। এবার ও স্বামীর বাড়িতে থাকবে, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। বুঝলেন আমার কথা?
মাথায় তো বজ্রাঘাত। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজালো। বললাম, অক্ষয়বাবুর তো স্ত্রী আছে তা তো কোনোদিন শুনিনি। যদি আপনার কথা সত্যি হয়, আপনি আদালতে গিয়ে নিজের দামি প্রমাণ করুন, তারপর না হয় দেখা যাবে। আপনি কিন্তু একদম ঠিক করছেন না। আমার ভাই তো আমি আপনাকে বলছি না না, ব্যাপারটা সেটা নয় দাদা। ব্যাপার সেটা বললে হবে না। আপনার যদি সেরকম কিছু ইয়ে করার থেকে থানায় চলুন, পুলিশের সঙ্গে কথা বলি। পুলিশ এইগুলো আপনি কিন্তু ঠিক বলছেন। আমার বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, এটা আমি 1 বছর ধরে কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল। চলো চলো বোমা চলো। আমার সন্দেহ হলো এরা দাগাবাজ জোচ্চোর, ছলছুতো করে বাড়িটা দখল করতে চায়। আজকাল বাসা বাড়ি যেরকম ভাড়া দাঁড়িয়েছে, ফকটে বাসা পেলে কে ছাড়ে বলুন। থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগাবাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কিনা আমাদের জানা নেই। যা হোক, আবার যদি আসে ছলছুতো করে থানায় নিয়ে আসবেন, আমরাও বাড়ির উপর নজর রাখবো। আমার পিস্তল আছে, তাছাড়া একটা কুকুর পুষেছি, হিংস্র পাহাড়ি কুকুর, নাম ভুটো। আমার হাতে ছাড়া কারো হাতে খায় না। আমি ব্যাংকে যাবার সময় তার শেকল খুলে দিই, রাত্রিতে তাকে ছেড়ে দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুটো ছাড়া থাকতে বাড়িতে চোর ছেঁচোর ঢোকার ভয় নেই। ভুটো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তবু এই ঘটনার পর মনে একটা অস্বস্তি লেগেই রইল জানেন। অক্ষয় মণ্ডল লোকটা তো ভালো নয়, হয়তো নিজে আড়ালে থেকে কুটিল কোনো খেলা খেলছে। দিন 10 পরে একটা বেনামি চিঠি পেলাম। পাড়া ছেড়ে চলে যাও, নইলে বিপদে পড়বে। আর পাড়া মানেই বাড়ি। থানায় গিয়ে চিঠিটা দেখালাম। দারোগাবাবু বললেন, চেপে বসে থাকুন, নড়বেন না, আপনার বাড়ির উপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর থেকে এই 1.5 মাস আর কেউ আসেনি, পুরো চিঠিও পাঠায়নি। এখন বেশ নিরাপদ বোধ করছি। কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে, আর এই সমস্যা সমাধানের জন্যেই আপনার কাছে আসা। দারোগাবাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমার পছন্দ হতো না। ব্যাপারটা এই যে, ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওনা হয়েছে। আমার স্ত্রী অনেক দিন থেকে তীর্থে যাবার ইচ্ছে, হরিদ্বার, ঋষিকেশ, এইসব আর কি। ব্যাংকের এক সহকর্মীও আমার সঙ্গে ছুটি নিয়ে কুন্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন। আমাকেও তিনি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করছেন খুব। দল বেঁধে গেলে অনেক সুবিধা হয় এই আর কি। আমার স্ত্রী তো খুব উৎসাহিত হয়ে উঠেছেন। আমারও উৎসাহ কম কিছু নয়, কিন্তু যেতে হলে তো বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে। ভুটোকেও মাসখানেকের জন্য একটা ক্যানেলে ভর্তি করে দিতে হবে। তখন তো বাড়িটা আমার অরক্ষিত থাকবে। কিন্তু মনে করুন, এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ মানে ওই স্ত্রী লোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো আর কোনো হক নেই বলুন। তবে আমি দখলে আছি, আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে। কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে, তখন আমি কোথায় যাব? এই হচ্ছে আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা। আপনার নিরীক্ষার উপযুক্ত নয়, তবে রদ দেখা কলা বেচা দুটোই হবে, এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়িখানা রেখে আমাদের তীর্থযাত্রা করা উচিত হবে কি না? ব্যোমকেশ খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। শেষে বলল, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়িটা বেহাত হয়ে যাওয়াটাও বাঞ্ছনীয় নয়। আপনার জানাশোনার মধ্যে এমন মজবুত কি কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারেন? কই, সেরকম তো কাউকে দেখছি না। সকলেরই বাসা আছে, আর যাদের নেই তাদের বসাতে সাহস হয় না। শেষে খাল কেটে কুমির আনবে। তাহলে চলুন আপনার বাসাটা দেখে আসি। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন।
যাবেন? কি সৌভাগ্য! চলুন চলুন চলুন, বেশি দূর তো আর নয়। একটু বসুন, বেশি দূর না হলেও রোদ বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভেতরে গিয়ে ছাতা নিয়ে এলো। ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা। অতিশয় জীর্ণ, লোহার বাঁট এবং কামানিতে মরচে ধরেছে, কাপড় বিবর্ণ এবং বহু ছিন্নযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরোলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায়। ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না। সত্যান্বেষীর উপযুক্ত ছাতা। কমলবাবুর বাসা ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট 5 রাস্তা। মাঝে মাঝে এ পথ দিয়ে যাবার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে বটে। ছোট দোতলা বাড়ি, কিন্তু একটি বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে। সমস্ত ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড একটা লোহার খাঁচা। বাইরে থেকে কোনো মতেই ছাদে ওঠা সম্ভব নয়। আসুন আসুন ব্যোমকেশ বাবু, বাড়ির ভিতরে আসুন। ছাতা মুড়ে ব্যোমকেশ বাড়িতে ঢুকলো। কমলবাবু প্রথমে তাকে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ এবং 2টি ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছু নেই। ব্যোমকেশ ঘরের চারদিকে চোখ ফেরালো। সে যেন একটা সূত্র খুঁজছে, কিন্তু এই নগ্নপ্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না। সে বলল, হ্যাঁ, নিচের তলায় একটা ঘর আছে না? আছে। ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার হতো না, আমি ওটাকে রান্নাঘর করেছি, দেখবেন? দরকার নেই। আমার স্ত্রী বোধহয় এখন রান্না বান্না করছেন। চলুন ওপর তলাটা দেখা যাক। চলুন। ঘরের লাগোয়া একটা সরু বারান্দার শেষে ওপরে উঠবার সিঁড়ি। সিঁড়ির মাথায় দরজা। দরজার মাথার ওপরকার দেওয়ালে ঘোড়ার খুরের নালের মতো লোহার একটা জিনিস 3টি পেরেকের মাঝখানে আটকানো রয়েছে। ব্যোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, আচ্ছা, ওটা কি? ওটা ঘোড়ার নাল। বিলিতি কুসংস্কার অনুযায়ী দৌড়ের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল। সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল, এটা কি আপনি লাগিয়েছেন নাকি? না না, ওটা অক্ষয় মণ্ডলের আমল থেকে আছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। কমলবাবু ডাকলেন, আসুন ভিতরে আসুন। ঘরের ভিতর কমলবাবুর 10 বছরের মেয়ে মেঝেই মাদুর পেতে বসে লেখাপড়া করছিল। তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাবা পেতে বসেছিল। ব্যোমকেশের পানে মনেহীন নীলাভ চোখ তুলে চাইল। কমলবাবু বললেন, খুঁকু, যাও তোমার মাকে চা তৈরি করতে বলো, আর সঙ্গে কিছু ভাজাভুজি। ব্যোমকেশ একটু আপত্তি করলো, কিন্তু কমলবাবু শুনলেন না। খুকু নিচে চলে গেল, ভুটোও গেল সঙ্গে সঙ্গে। অতঃপর ব্যোমকেশ ঘরটি চক্ষু দিয়ে সমীক্ষা করলো। বলল, এ ঘরে অক্ষয় মণ্ডলে কোনো আসবাবপত্র আছে? কমলবাবু বললেন, হ্যাঁ ছিল তো, আমি পাশের ঘরে নিয়ে গেছি। খাট এবং একটা দেরাজওয়ালা টেবিল। এই যে। পাশের ঘরটি অপেক্ষাকৃত বড়। জানালার দিকে খাট, অন্য কোণে টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, সেই যে পুলিশে খানা তল্লাশে লোহার মোড়ক পাওয়া গিয়েছিল, তা সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে? একটা মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল, বাকিগুলো এই দেরাজে আছে। কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে বললেন, এই যে। দেরাজের পেছন দিকে কয়েকটি মোড়ক পড়েছিল। ব্যোমকেশ একটা বের করে নেড়ে চেড়ে দেখল। আকৃতি প্রকৃতি সিগারেট প্যাকেটের অভ্যন্তরস্থ তবকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, ভারী মজার তো। এর ভেতর গোটা 2 বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্ত। চলুন এবার ছাদটা একটু দেখে আসা যাক। ছাদে যাবেন? ছাদে কিন্তু কিছু নেই। তা হোক, শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে। বেশ, তাহলে আসুন।
ছাদে সত্যিই কিছু নেই। লোহার ঘেরাটোপে ঢাকা ছাদটা বাঘের খাঁচার মতো দাঁড়িয়ে আছে। এক কোণে উঁচু পাদপ্রদীপের ওপর লাল রঙের লোহার চৌবাচ্চা। এই সেই চৌবাচ্চা। এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ হয়। ব্যোমকেশ ছাদের চারদিকে সন্দিগ্ধভাবে পরিক্রমণ করে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুই, বেশ নিরাপদ জায়গা। চোর ঢুকবে সে তো উপায় আর নেই। চলুন, আমার টাকা শেষ হয়েছে। নিচে নেমে এলে পর খুকু এসে বলল, বলদার ঘরে চা রেখেছি। নিচের তলায় ঘরে পাঁপড় ভাজা ও গরম বেগনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, থানায় যে দারোগাবাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? কমলবাবু বললেন, তার নাম রাখাল সরকার। ব্যোমকেশ মুচকি হাসল। চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা, আজ তাহলে উঠি। ব্যোমকেশবাবু, কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে? যাওয়া উচিত হবে কিনা কিছু বললেন না তো। নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন। কবে থেকে আপনার ছুটি? এই তো সামনে শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না, টিকিট কিনে ফেলুন। কোনো ভয় নেই, আপনার বাসা বেদখল হবে না, এ আমি জামিন রইলাম। আচ্ছা, চলি। হ্যাঁ, তাই নাকি? ধন্যবাদ ব্যোমকেশবাবু। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তার দরকার নেই, আমি এখন থানায় যাব। রাখালের সঙ্গে একটু ষড়যন্ত্র করতে হবে। শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো। কমলবাবু ভুটোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়াও অন্য আরেকটি পক্ষ বাসার ওপর নজর রেখেছিল। তারা সব লক্ষ্য করল। বিকেলবেলা কমলবাবু তাঁর স্ত্রী, মেয়ে এবং পোঁটলা পুঁটলি নিয়ে বাসার চাবি দিয়ে চলে গেলেন। যাবার পথে থানায় রাখালবাবুকে চাবিটি দিয়ে গেলেন। খিড়কির দৌড় ভেজিয়ে দিয়ে এসেছি। এখন আমার বড়া তার আপনার হাত যশ। সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল। রাত্রি আন্দাজ 8:30টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ। সরজমিন আগে থাকতেই দেখা ছিল। পাশের বাড়ির পাঁচিল ডিঙে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন বাড়ির নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানেই আছে। তিনি তখন ফিস ফিস করে বললেন, চলুন, ছাদে কি অপেক্ষা করলে মনে হয় ভালো হবে। ব্যোমকেশ তার কানে কানে বলল, আরে না না, আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দৌড় এদিক থেকে বন্ধ করা যাবে না, ওতে আসামির সন্দেহ হবে। বেশ, আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি দৌড় বন্ধ করে দিচ্ছি। ব্যোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভেতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন। ছাদের ওপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরের একটা কোণে আলসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো ঝিকমিক করছে। ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা। বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাচার ওপর বসে বাঘের প্রতীক্ষা করার মতোই। রাত্রি 2টো বাজতে যখন দেরি নেই, তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না। ঠিক এই সময় তিনি দোরের বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তার স্নায়ুপেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যে মানুষটি নিঃসারে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে ছিল একটি ক্যাম্বিসের থলি, আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি। ছড়ির গায়ে 3 হাত লম্বা মুগার সুতো জড়ানো। মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে, ঠিক সেই রকম। লোকটি দোরের মাথার দিকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে আনল। তারপর মুগার সুতোর ডগায় সেটি বেঁধে নিয়ে তেতলা সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল।
দুটি মানুষ যে বাড়ির দু জায়গায় ওঁত পেতে আছে তা সে জানতে পারল না। ছাদের দরজায় একটু শব্দ শুনে ব্যোমকেশ সতর্ক হয়ে বসলো। নক্ষত্রের আলোয় একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে আলসের ওপর উঠে ট্যাঙ্কের মাথায় চলল। ধাতব শব্দ শোনা গেল। সেই ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখলো। তারপর লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে। ছিপ ডোবাচ্ছে আর তুলছে। মাছগুলি ব্যাগের মধ্যে পুড়ে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামলো। এক হাতে ব্যাগ, অন্য হাতে ছিপ নিয়ে যেই পা বাড়িয়েছে অমনি তার মুখের ওপর দপ করে টর্চের আলো জ্বলে উঠল। ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল। অক্ষয় মণ্ডল, কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাকি প্যান্ট ও হাফ শার্ট, কালো মুস্কো চেহারা। সেই বিস্ফোরিত চোখ চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগে পকেটে হাত দিল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গলার মতো তার চোয়ালে লাগলো। অক্ষয় মণ্ডল ছাদের ওপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচে থেকে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের ওপর বসে বললেন, ব্যোমকেশ দা, এর পকেটে পিস্তল আছে, বার করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখলো। রাখালবাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে বললেন, অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তার উপর টর্চের আলো ফেলল। বাহ, এই যে যা ভেবেছিলাম তাই। লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। পরের দিন সকালবেলা সত্যবতী ব্যোমকেশকে বলল, ভালো চাও তো বলো, কোথায় রাত কাটালে? ব্যোমকেশ কাতর স্বরে বলল, দোহাই ধর্মাবতার, রাখাল সাক্ষী, আমি কোনো কুকার্য করিনি। শুনি সাক্ষী মাতাল, গল্পটা বলবে? আরে বলবো, কিন্তু আগে আর এক পেয়ালা চা দিতে হবে। এক পেয়ালা চা খেয়ে রাত জাগা গ্লানি কাটেনি। সত্যবতী আর এক পেয়ালা কড়া চা এনে ব্যোমকেশের সামনের চেয়ারে এসে বসল। এবার বলো, টর্চটা ভাঙলে কি করে? মারামারি করেছিলে? ব্যোমকেশ বলল, মারামারি নয়, শুধু মারা। চায়ে একটু চুমুক দিয়ে সে বলতে আরম্ভ করলো, অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিল। নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্রপাড়ায় একটি বাড়ি করেছিল। বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমনভাবে সে মুড়ে রেখেছিল যে ওদিক দিয়ে বাড়িতে চোর ঢোকার উপায় ছিল না। ছাদটাকে নিরাপদ করা তার বিশেষ দরকার ছিল। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তাই সংগ্রহ করা এবং সুযোগ মতো বাজারে ছাড়া। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্ধুকে নয়। সোনা লুকিয়ে রাখার সে এক বিচিত্র কৌশল বার করেছিল। অক্ষয় মণ্ডল বাড়িতে একলা থাকতো, তার স্ত্রী আছে কিনা তা এখনো জানা যায়নি। সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশাও করতো না, কিন্তু পাছে পড়শিরা কিছু সন্দেহ করে তাই কমল দাস নামে একটি ভদ্রলোককে নিচের তলায় একটি ঘর ভাড়া দিয়েছিল। বাজারে সোনা ছাড়বার জন্য সে কয়েকজন লোক রেখেছিল। তাদের মধ্যে একজনের নাম হরিহর সিং। হরিহর সিং বোধহয় অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের ঝগড়া হলো। রাগের মাথায় অক্ষয় মণ্ডল হরিহর সিংকে খুন করে দিল। তারপর মাথা ঠান্ডা হলে তার ভাবনা হলো মরাটা নিয়ে সে কি করবে। একলা মানুষ, ভদ্রপাড়া থেকে মরা পাচার করা সহজ নয়। তাই সে স্থির করলো যে মরা থাক, বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজে ডুব মারবে। কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারলো না। সোনা ধাতুটা বিলক্ষণ ভারী, লোহার চেয়েও ভারী। তোমরা স্ত্রী জাতি সারা গায়ে সোনার গয়না বয়ে বেড়াও, কিন্তু সোনার ভার কত বুঝতে পারো না। 10 হাত কাপড়ে কাছা নেই। সত্যবতী বলল, আচ্ছা আচ্ছা, তারপর বলো। অক্ষয় মণ্ডল ডুব মারার কয়েকদিন পরে লাশ বেরোলো।
পুলিশ এলো, কিন্তু খুনের কোনো কিনারা হলো না। অক্ষয় মণ্ডল খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে নিরুদ্দেশ। কমলবাবু সারা বাড়িটা দখল করে বসলেন। অক্ষয় মণ্ডল নিশ্চয়ই কলকাতাতেই কোথাও লুকিয়েছিল। কয়েক মাস সে চুপচাপ রইল, কিন্তু বাড়িতে যে সোনা লুকোনো আছে সেগুলো যে সরাতে পারেনি, সেগুলো উদ্ধার করতে হবে। কাজটি তো সহজ নয়। কমলবাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদা বাড়িতে থাকে। তাছাড়া একটি ভয়ঙ্কর হিংস্র কুকুর আছে। অক্ষয় মণ্ডল ভেবে চিনতে এক ফন্দি বার করল। একটি স্ত্রীলোককে বউ সাজিয়ে এবং একটি পেটোয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয় মণ্ডল কমলবাবুর কাছে পাঠালো। বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। অক্ষয় মণ্ডল ফেরারি খুনি হতে পারে, কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি। কমলবাবু কিন্তু শুনলেন না, তাদের হাঁকিয়ে দিলেন। অক্ষয় মণ্ডল তখন বেনামি চিঠি লিখে ভয় দেখালো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। কমলবাবু নড়লেন না। অক্ষয় মণ্ডল তখন অন্য রাস্তা ধরল। আমার বিশ্বাস, ব্যাংকের যে সহকর্মীটি কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্য ভজাচ্ছিলেন, তার সঙ্গে অক্ষয় মণ্ডলের যোগাযোগ আছে। 2-4 দিনের জন্যও যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে তফাৎ করা যায়, তাহলে এই অক্ষয় মণ্ডলের কার্যসিদ্ধি। কাজটা বেশ গুছিয়ে এনেছিল, কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগলো। বাড়ি যদি বেদখল হয়ে যায়। তিনি আমার কাছে পরামর্শ নিতে এলেন। তার গল্প শুনে আমার সন্দেহ হলো বাড়িটার ওপর। আমি বাড়ি দেখতে গেলাম। দেখাই যাক না, অকুস্থলে গেলে অনেক ইশারা ইঙ্গিত পাওয়া যায়। গেলাম বাড়িতে। কড়া রোদ ছিল, তাই ছাতা নিয়ে গিয়েছিলাম। দোতলায় উঠে দেখলাম দোরের মাথায় ঘোড়ার নাল 3টে পেরেকের মাঝখানে আলগাভাবে আটকানো রয়েছে। ঘোড়ার নালটা এক নজরে দেখলে ঘোড়ার নাল বলেই মনে হয় বটে, কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমি ছাতাটিকে সেই দিকে বাড়িয়ে দিলাম। অমনি ছাতাটা আপনা থেকেই গিয়ে ঘোড়ার নালে জুড়ে গেল। বুঝলাম ঠিকই সন্দেহ করেছিলাম, ঘোড়ার নাল নয়, এটি বেশ শক্তিমান চুম্বক। ছাতার লোহার বাঁট পেয়ে টেনে নিয়েছে। প্রশ্ন করে জানলাম চুম্বকটা অক্ষয় মণ্ডলের। মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কেন? অক্ষয় মণ্ডল চুম্বক নিয়ে কি করে? দোরের মাথায় টাঙিয়েই বা রেখেছে কেন? যাতে মনে হয় ওটা ঘোড়ার নাল। মনে পড়ে গেল পুলিশের খানা তল্লাশে দেরাজের মধ্যে কয়েকটা লোহার মোড়ক পাওয়া গিয়েছিল। রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো। তারপর যখন ঘেরা টোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। চুম্বক যতই জোরালো হোক, সোনাকে টানবার ক্ষমতা তার নেই। তাই সে সোনার বিস্কুট লোহার প্যাকেটে মুড়ে ট্যাঙ্কের জলে ফেলে দেয়। তারপর যেমন যেমন দরকার হয় ট্যাঙ্কে চুম্বকের ছিপ ফেলে জল থেকে তুলে আনে। হরিহর সিংকে খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি। এখন বাকি সোনা সে উদ্ধার করতে চায়। পালাবার সময় সে ভাবেনি যে ব্যাপারটা পরে এত জটিল হয়ে উঠবে। তা যাই হোক, সোনার সন্ধান পেলাম। সমুদ্রের তলায় শুক্তির মধ্যে যেমন মুক্ত থাকে, ট্যাঙ্কের তলায় তেমনি লোহার পাতে মোড়া সোনা আছে। কিন্তু কেবল সোনা উদ্ধার করলে তো চলবে না, খুনি আসামিকেও ধরতে হবে। আমি কমলবাবুকে বললাম, আপনি সপরিবারের তীর্থযাত্রা করুন। তারপর রাখালের সঙ্গে পরামর্শ করে ফাঁদ পাতার ব্যবস্থা করলাম। কাল সকালে কমলবাবুরা তীর্থযাত্রায় বের হলেন। বাড়ির ওপর অক্ষয় মণ্ডল নজর রেখেছিল। সে জানতে পারল রাস্তা সাফ। কাল সন্ধ্যের পর রাখাল আর আমি বাড়িতে গিয়ে আড্ডা গাড়লাম। কালই যে অক্ষয় মণ্ডল আসবে এতটা আশা করিনি। তবু পাহারা দিতে হবে, বলা তো যায় না। রাত্রি 2টোর সময় শিকার ফাঁদে পা দিল। তারপর আমি কি টর্চের একটি গায়ে ধরাশায়ী? আচ্ছা শোনো না, কত সোনা পাওয়া গেল? সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল,
57টি লোহার মোড়ক, প্রত্যেকটি মোড়কের মধ্যে 2টি করে সোনার বিস্কুট, প্রত্যেকটি বিস্কুটের ওজন 50 গ্রাম। কত দাম হয় হিসেব করে দেখো। সত্যবতী কেবল একটি নিঃশ্বাস ফেলল।